আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি একটু লেট হয়ে গেছে আজকে। ল্যাপটপে চার্জ ছিল না। যাক, এরপরেও চিন্তা করতেছিলাম, আমি দেখতেছিলাম তোমাদেরও অ্যাটেন্ডেন্স কম ছিল। এখনো তো কম, 27 অনলি। আমরা শুরু করি আস্তে আস্তে, বাকিরা জয়েন করুক। কি বলো? কোথায় ছিলাম আমরা, কেউ একজন বলতে পারো? স্যার আমাদের এই যে 3/1 টুইল ওয়েব পর্যন্তই ছিল, আজকে টাইপস অফ শেড থেকে শুরু করানোর কথা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার রেকর্ডটাকে শুরু করব, হ্যাঁ, পারমিশন লাগছে। হ্যাঁ, অবশ্যই আমি দিচ্ছি। কাকে দিব বলো? স্যার মুনাব্বির আফসান, আইডি 03। হুম, দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে। কোথায় ছিলাম আমরা? 3/1 টুইল এটা শেষ হয়েছিল, এই তো। দেন আমরা হয়তো একটা ভিডিও দেখাইছিলাম তোমাদেরকে বেসিক উইভ স্ট্রাকচারস। এখানে প্লেন উইভস এর ডেরিভেটিভস গুলো দেখানো ছিল। তোমরা কি এটা দেখেছিলে লাস্ট ক্লাসে? জি স্যার, আমাদের আচ্ছা, দেখানো হয়েছিল স্যার। ঠিক আছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে টাইপস অফ শেড এর। আমরা মেইনলি যেই টপিকটা আমাদের ছিল, সেই টাইপস অফ শেডটাকে আমরা ক্লিয়ারলি বোঝার জন্য, বাকি এর আগে যে আলোচনাগুলো ছিল সেটা মূলত ছিল হলো যে আমাদের টাইপস অফ শেডটাকে ক্লিয়ার করার জন্য। অর্থাৎ কি কি টাইপের শেড প্রডিউস হয়। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে চারটা টাইপসের শেড, এটা একটা লুমে কখনোই এটা পসিবল না। আবার বলতেছি, এই চারটা টাইপের শেড একটা লুমে কখনো প্রডিউস করা পসিবল না। এই চারটা টাইপের মানে চারটা টাইপের যে শেড প্রডিউস হয়, এটা অলরেডি লুম ম্যানুফ্যাকচারাররা লুম তৈরি করে ফেলেছেন। তো এখন আমরা শুধু স্টাডি করতেছি যে এই চারটা টাইপের শেড বিভিন্ন লুমে তৈরি হয়। একটা লুমে একটা টাইপের শেড তৈরি হয়। যেমন সাপোজ বটম ক্লোজ শেড যেই লুমে প্রডিউস হইতেছে, সাপোজ ধরে নিলাম একটা জ্যাকার্ড লুমে তৈরি হয়। তো এই জ্যাকেট লুমে যেখানে বটম ক্লোজ শেড তৈরি হয়, সেখানে কখনো ওপেন শেড পসিবল না, যতক্ষণ না এটাকে আমরা মডিফাই করতেছি। অর্থাৎ এটাকে চেঞ্জ করে ফেলতেছি, লুমকে মেকানিক্যাল চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ, এটা যেটা পসিবল না। এটা ম্যানুফ্যাকচারিং এর সময়ই শুধুমাত্র পসিবল হয়। অর্থাৎ একটা লুম যখন আমরা পারচেস করে নিয়ে আসি, তো এরপরে ওইটার মধ্যে নির্দিষ্ট একটা শেডের টাইপই থাকে। হ্যাঁ, তো আবার সেমি ওপেন শেড যে লুমে তৈরি হচ্ছে, নরমালি এটা মডার্ন লুম গুলোতে থাকে। তো এই সেমি ওপেন শেড যে লুমে থাকে, তো সেই লুমে শুধু সেমি ওপেন শেডই প্রডিউস হবে। এবং সেন্টার ক্লোজ শেড যে লুমে থাকে, সেই লুমে সেন্টার ক্লোজ শেড তৈরি হচ্ছে, সেখানে অন্য কোনো শেড প্রডিউস হচ্ছে না। তো এই জন্য এই চারটা টাইপের শেড চারটা ডিফারেন্ট লুমে আমরা দেখতে পাই। তো এটা এট ফার্স্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই টাইপগুলো আসলে ইন্ডিভিজুয়াল এক এক লুমের ক্ষেত্রে এক এক ধরনের শেড প্রডিউস হয়, সেগুলোকে আমরা একটু স্টাডি করব এখন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি আমরা নিচে থেকে শুরু করি যে ওপেন শেডটা কি ছিল। এখানে দেখো একটা বক্স, ইন্ডিভিজুয়াল একটা বক্সে এখানে 1 2 3 4 5 পাঁচটা ডটেড লাইনকে মার্ক করা আছে। এবং এই লাইনগুলোকে, ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা যদি চিন্তা করি এক একটা লুম সাইকেল। এর আগের দিন আমরা পড়তেছিলাম, মনে আছে কিনা, যে একটা লুম সাইকেলে একটা পিক ইনসারশন হচ্ছে। এবং এখানে ও একটা ওয়ার্প লাইনকে নিয়ে যদি আমরা কনসিডার করি, একটা ওয়ার্প লাইন নিয়ে চিন্তা করি, তো ওই ওয়ার্প লাইনের একটা ইন্টারলেসমেন্ট কমপ্লিট হচ্ছে, মানে হচ্ছে ওয়েফটের সঙ্গে ওয়ার্পের ইন্টারলেসমেন্টটা। তো যদি আমরা 1 এবং 2 চিন্তা করি, এই 1 এবং 2 হচ্ছে একটা লুম সাইকেল, এবং 2 থেকে 3 এই গ্যাপটুকু হচ্ছে আরেকটা লুম সাইকেল, 3 থেকে 4 অ্যানাদার লুম সাইকেল, 4 থেকে 5, এইভাবে এখানে পাঁচটা বা ছয়টা লুম সাইকেলকে দেখানো আছে। তো আমরা যদি চিন্তা করি যে ফার্স্ট লুম সাইকেলে ওয়ার্প ইয়ার্নের পজিশন বা কন্ডিশন কেমন ছিল, এখানে আরেকটা জিনিস যেটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ব্লু লাইনগুলো যেগুলো আমরা দেখতেছি, এই ব্লু লাইনগুলো হচ্ছে আমাদের ওয়ার্প ইয়ার্নের কন্ডিশন কখন। এটি কিন্তু ফেব্রিক ফর্মে না, শুধুমাত্র যখন ফেব্রিকটা প্রডিউস হচ্ছিল লুমের ভিতরে, অর্থাৎ উইভিং লুমে অর্থাৎ মেশিনে, এই থ্রেডগুলো অর্থাৎ এই ইয়ার্নগুলো কিভাবে মুভ করতেছিল সেই মুভমেন্টটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং ইয়ার্নের পজিশনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আফটার উইভিং এর পরে আর এই কন্ডিশনে থাকবে না। আফটার উইভিং এর পরে ইন্টারল্যাসমেন্ট হয়ে যাবে। এবং যদি আমরা একটু স্পটলাইট নিচ্ছি, দেখো
দেখো এই প্রান্ত এখানে সাপোজ ইন্টারলেসমেন্ট যা হওয়ার হয়ে গিয়েছে, এখানে একটা ওয়েফটিয়ান ইনসারশন হবে সেন্টারে, এখানে একটা ওয়েফটিয়ান ইনসারশন হবে, আবার 4 এবং 5 এর উপরে যদি এখানে যদি আর একটা আপে থাকে ওয়েফটিয়ান, তো এইভাবে ওয়েফটিয়ান গুলো সাপোজ পাস করে চলে গেছে। দেন আমি যখন এটাকে এই শেষ প্রান্ত এবং এই স্টার্টিং পয়েন্ট এই দুইটা প্রান্তকে ধরে টান দেই, হাই টেনশনে রাখি, তাহলে কিন্তু এরপরে যে গ্যাপগুলো আছে অর্থাৎ এখানে কিন্তু আর কোনো জাস্ট শুধু দেখা যাবে ইন্টারলাসমেন্টটাই দেখা যাবে, আর ইয়ার্নটা কি কন্ডিশনে পাস করেছে সেটা কিন্তু আর বোঝা যাবে না। সেম ফেব্রিক আমি যদি 4টা লুমে তৈরি করি, আবারও বলতেছি, সেম ফেব্রিক আমি 4টা লুমে তৈরি করব, সাপোজ এটা 3 আপ 1 ডাউন 2 লুপ অথবা 2 আপ 3 ডাউন 2 লুপ, যে কোনো একটা কনস্ট্রাকশন নিলাম, যে কোনো একটা ডিজাইন আমি 4টা লুমে তৈরি করতেছি। তো এই লুমে যখন তৈরি করতেছি, ফার্স্ট লুম, সেকেন্ড লুম, থার্ড লুম, ফোর্থ লুম, তো যেই লুমে ওপেন শেড তৈরি হচ্ছে সেই লুমের ক্ষেত্রে কি হবে, এই যে যে হিল ফ্রেম গুলো এখানে যে ওপেন হয়েছে, যে ফ্রেমে এই ইয়ার্ন গুলো আছে, এখানে একটা ইয়ার্নকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এখানে এক সেট ইয়ার্নকে বোঝাবে এটার মাধ্যমে। তো এই ইয়ার্নটা যেখানে ওপেন হয়েছে, সে এক পিক ইনসারশনের পরে, দ্যাট মিন্স একটা লুম সাইকেল কমপ্লিশনের পরে, এই ফ্রেমটা যে লিফটিং হয়েছে, আপ হয়েছে, সে কিন্তু আর নিচের দিকে নামতেছে না, সে ওই টপেই রয়ে গিয়েছে। মনে আছে কিনা সেই ভিডিওটা যেটা আমরা দেখেছিলাম ফার্স্টে কয়েকবার, কিছু ফ্রেম লিফটিং হচ্ছে, কিছু ফ্রেম লোয়ারিং হচ্ছে, দেন একটা শেড প্রডিউস হলো, এরপর পিক ইনসারশন হলো। জি স্যার, শেডিং এর জন্য যেটা হ্যাঁ, করেছিলাম। শেডিং এর জন্য যেটা হবে সেম একই ভাবে এখানে আমরা জাস্ট শেডটা প্রডিউস হওয়ার পরে এই যে যে ওপেন হলো এই পজিশনে, ওপেন হওয়ার পরে এটা আর বটমে আসবে না, এটা টপ লাইন ফর্ম করবে, টপেই রয়ে যাবে। দেন যেহেতু সে দেখে নিবে বা ডিজাইন অনুযায়ী তাকে এরপরের পিকেও টু আপ, যেহেতু তারপরের পিকেও কি করতে হইতেছে, ওকে আপেই থাকতে হচ্ছে, এই জন্য সে আর বটম পজিশনে যাবে না, এই টপেই থেকে যাবে। তো এইটা হচ্ছে জাস্ট পজিশন। ঠিক একইভাবে যদি সেন্টার ক্লোজে চিন্তা করি, এটা সেন্টারে চলে আসতেছে। আমি আরেকটা ফিগার তোমাদেরকে দেখাই, এটা এই ফিগারটা না দিয়ে তোমরা ওই ফিগারটা দিবা, আমি ওটা হাতে ড্র করেছি, জাস্ট আমি একটু আনতেছি এটা। আচ্ছা আচ্ছা, তোমরা কি এই পিকচারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখো S1 P1 B1 এগুলো হচ্ছে শেডিং 1, পিকিং 1, বিট আপ 1। একটা লুম সাইকেলকে স্পেসিফিক এখানে ইন্ডিকেট করা হয়েছে, প্রত্যেকটা 3টা অংশে ডিভাইড করে, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা হয়। যেমন যদি ফার্স্ট বক্সটাকে চিন্তা করি, সবার নিচে যদি চলে যায় সেমি ওপেন অথবা ওপেনের ক্ষেত্রে, সবার নিচের যে বক্সটা আছে সেই বক্সের লেফট সাইড থেকে যদি আমরা শুরু করি, তো এখানে দেখো শেডিং 1, পিকিং 1, বিট আপ 1। এরপরের যদি আবার 3টা পোর্শনে ডিভাইড করেছি, সেখানে যদি আমরা চিন্তা করি শেডিং 2, পিকিং 2 এবং বিট আপ 2, এইভাবে শেডিং 3, পিকিং 3, বিট আপ 3, 4 দেন 5, এরকম ভাবে আমরা সবগুলো লুম সাইকেলকে আলাদা আলাদা ভাবে এখানে ডিফাইন করেছি। তো মার্ক করেছি আমরা একটু জাস্ট বোঝার জন্য। তো দেখো এখানে যে ডট গুলো আছে ইন্ডিভিজুয়াল, এই ডট গুলো হচ্ছে আমাদের ওএফটিয়ান। তো আমরা এটাকে ড্র করার জন্য জাস্ট ওএফটিয়ানটা আগে দিয়ে দিয়েছি, এখন জাস্ট ড্র করাটা আমাদের জন্য ইজি হবে। এবং রাইট সাইডে দেখো এখানে একটা ফর্মুলা নাম্বার দেওয়া আছে, যে ফর্মুলা নাম্বার অনুযায়ী অথবা লিফটিং প্ল্যান অনুযায়ী আমাদের এখন এটাকে এই ডিজাইনগুলো আমরা বিভিন্ন লুমে ডিফারেন্সিয়েট টাইপের ক্ষেত্রে এই ডিজাইনটা তৈরি হওয়ার সময় ইয়ার্নের পজিশন কেমন থাকে সেটাকে রিপ্রেজেন্ট করব এখন। আচ্ছা, এরপরে যে পিকচারটা আছে এটা একটু দেখো। এখানে এখানে কি আছে যদি আমরা চিন্তা করি, দেখো সেকেন্ড যেটা আছে সেটাতে যদি আগে যাই, সেমি ওপেনটা না দেখি যদি ওপেনটা দেখি, ওপেন শেড যেটা আছে 2 নাম্বারটা আছে নিচে থেকে আপের দিকে যদি যাই, দেখতে পাচ্ছ ওপেন শেডটা যদি আমরা একটু খেয়াল করি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে ওপেন শেড, ফুললি ওপেন লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হলো ওপেন শেড। তো এই ওপেন শেডের ক্ষেত্রে জাস্ট আমরা যদি চিন্তা করি যে এখন ফার্স্ট শেডিং হওয়ার সময় এটা ওপেন হয়ে গেছে S1, তার মানে শেডিং 1 এর সময় ওপেন হয়েছে, অর্থাৎ এই এই যে আমাদের যে ইয়ার্নটা নিয়ে আমরা কনসিডার করেছি সেই ইয়ার্নটা এখন টপ পজিশনে আছে, শেডটা ওপেন হয়ে এই হিল ফ্রেমটা আপে চলে গেছে। তো যখন আপে চলে গেছে, এটা তো আপ হয়ে গেছে, এই এই আপ অবস্থায় এখানে পিক ইনসারশন হয়েছে, P1 যেটা পিক ইনসারশন, একটা ওয়েফট ইনসারশন হয়ে গিয়েছে। দেন এটা ফুললি ওপেন থাকা অবস্থায় এই যে যে আমাদের একটা কি বলে এটাকে বোল্ড লাইন দেখতেছি, ফার্স্ট বোল্ড লাইন বক্সের। তো এই বোল্ড লাইনটাকে আমরা ধরে থাকি বিট আপের ফাইনাল লাইন আর কি, এই পজিশনে বিট আপ হয়ে যায়। তো বিট আপও হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবং একটা লুম সাইকেল কমপ্লিট হয়ে গেল। এই ফুল লুম সাইকেলের ক্ষেত্রে এটা কি অবস্থায় আছে, এই ইয়ার্নটা মানে এই এই ফ্রেমটা কিভাবে আছে?
টপে আপ অবস্থায় আছে। আপ অবস্থায় বা টপ পজিশনে আছে, দ্যাট মিন্স আপ অবস্থায় আছে অথবা ওপেন অবস্থায় আছে, সেম একই জিনিস। দেন আবার পরের সাইকেলটা যখন কমপ্লিট হচ্ছিল, পরের সাইকেলে পিক ইনসারশনের সময় কিভাবে ছিল? আপ অবস্থায় ছিল। আপ অবস্থায়। ঠিক বিটাপের আগ মুহূর্তে এটা কোথায় চলে আসছে, মানে এই লুম সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এই সময় সে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ লুম সাইকেল কমপ্লিট হলো ও বটমে চলে গেল। এখন এদিকে রিভার্স যদি আরেকটা ইয়ার্ন তো রয়ে গেছে, অর্থাৎ এটার পাশের যে ইয়ার্নটা ওইটা কি হবে, এটা তখন অপোজিট হবে, অর্থাৎ এটা এই ইয়ার পরের যে ইয়ার্নটা আছে সেটা তখন কই থাকবে, বটমে থাকবে। বটম লাইনে থাকবে। বটমটা তখন আবার আপে চলে যাবে, এইখানে ক্রসিংটা হবে। বুঝতে পারছো কিনা? এটাকে আমি রিপ্রেজেন্ট করিনি, জাস্ট একটা লাইনকে এখানে দেখানো আছে, এই একটা লাইন দেখালে তোমাদের এনাফ এই শীট টাইপটা বোঝানোর জন্য, তাই না? ওইটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আরেকটা লাইন যদি আমি নিয়ে আসি, তো প্রয়োজন নাই, জাস্ট বোঝার জন্য বলতেছি। এটা আরেকটা লাইন যেটা ছিল সেটা তখন কোন দিক দিয়ে যাবে, এটা তখন বটমে থাকবে এবং এখানে ক্রসিং হয়ে যেটা এখানে নিচে নেমে আসতেছিল এখানে এটা আপ হয়ে যাবে, আপ হয়ে এটা আবার একইভাবে উপর দিয়ে পাস করে যাবে যতক্ষণ এই ডিজাইন অনুযায়ী, যতক্ষণ এই ধরনের রিপিটটা কমপ্লিট না হচ্ছে। আবার রিপিট কমপ্লিট হলে আবার রিভার্স হবে। তো এখন এটা যখন বটমে চলে আসছে, বটমে চলে আসার পরে যে বটমে ছিল সে আপে চলে যাবে। এখন বটমে আসার পরে কয়টা পিক ইনসারশন হবে, এখানে ডাউন আছে কয়টা, রাইট সাইডে যদি আমরা খেয়াল করি 3টা ডাউন আছে স্যার। 3টা ডাউন, তো 3টা ডাউন অর্থাৎ 3টা পিক ইনসারশন হওয়া পর্যন্ত কোথায় থাকবে, বটম লাইনে থাকবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কিন্তু আসলে আমরা মেইনলি রিপ্রেজেন্ট করতেছি আমাদের সেই যে অ্যানিমেশন যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওর হিল ফ্রেমের পজিশন আর হিল ফ্রেমে যে ইয়ার্নটা আছে সেই ইয়ার্নের পজিশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, অনলি লুমের কন্ডিশনটা, আর কিছু না। ফেব্রিক ফর্মে যাওয়ার পরে সবগুলো ইয়ার্নের যদি আমরা এই শেষ প্রান্তে ধরে টান দিই, দেখো সবগুলো ইয়ার্নের যদি লাস্ট যে এন্ড গুলো আছে শেষ প্রান্তগুলোকে এখানে যদি একসঙ্গে হাত দিয়ে এই পাশে বা কোনো কারণে গ্রিপ করে যদি এই পাশে টান দিতে পারে আর এই পাশেও গ্রিপ করে টান দিই সব, তাহলে কিন্তু সবগুলোর ডিজাইন কিন্তু কেমন হবে, সবগুলো ফেব্রিকের সেম ডিজাইনই আমরা দেখতে পাবো। ফেব্রিক ফর্মে আসার পরে ইন্টারলেসমেন্ট গুলো কিন্তু একই রকম দেখা যাবে। শুধুমাত্র আমরা বারবারই বলতেছি এটা লুমের কন্ডিশন, লুমের ভিতরে ইয়ার্নের পজিশনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মুভমেন্টটাকে, আর কিছু না। তো আমরা যদি এখন যাই, চলো যদি সরাসরি চলে যাই, বলো। স্যার এই যে ডান পাশে যে বক্সটা স্যার, ওখানে তো স্যার মানে বটমটা স্যার উপরে 3বার দেখানো, বটমটা আগে দেখানো হয়েছে স্যার উপরের দিকে। না, তো নিচে স্যার আমরা যখন আঁকছি গ্রাফটা তখন তো স্যার আমরা আগে টপটা আঁকছি, সেটা কি বলতেছি? না না, আমরা যখন ওই ইয়াগুলো তোমার ফর্মুলা নাম্বারটা রিপ্রেজেন্ট করি, ফর্মুলা নাম্বারে নিচে থেকে উপরের দিকে উঠবে সব সময়। আর যদি নিচ তুমি থেকে উপর দিকে। হ্যাঁ, আর যদি উপর থেকে তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে আলাদাভাবে তুমি ওখানে মার্ক করে দিবা। হ্যাঁ, তো নরমালি আমরা নিচে থেকে উপরটাই বোঝানো হয়। এবং দেখো আমরা স্টার্টিং পয়েন্টটা কিন্তু ধরি সবসময় লেফট সাইডের, লেফট এবং বটমটা ধরি। এর আগেই বলছি যে স্ট্যান্ডার্ড সবসময় কমন, সবাই আগের দিন যেটা বলছি। ফলো করবে। হ্যাঁ, মনে আছে কিনা, লেফট এবং বটম থেকে আমরা স্টার্ট করি। তো তুমি যদি এটাকে উপর থেকে মার্ক করতে চাও সমস্যা নেই, তোমাকে তখন জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে একটা স্টার্টিং পয়েন্টটাকে মেনশন করে দিবা। হ্যাঁ, যে আমি টপ থেকে বটমের দিকে আসতেছি, সেটাও সমস্যা নেই। সেটা তাহলে তখন স্যার যে কোনো গ্রাফ বা এরকম ক্ষেত্রে আমরা স্যার অলওয়েজ বটম অথবা বটম হ্যাঁ, লেফট থেকে বটম লেফটটাকে তুমি এই করবে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরবা। আমাদের যে উইভ স্ট্রাকচার গুলো আছে সবসময়, উইভিং এর যত ইয়াগুলো আছে, আমরা যে প্যাটার্ন গুলো অথবা উইভ স্ট্রাকচার অথবা উইভ প্ল্যান অথবা লিফটিং প্ল্যান, এগুলো এই সমস্ত প্ল্যান গুলোকে আমরা যখন স্টার্টিং পয়েন্ট হিসেবে স্টার্ট করবো যে পয়েন্ট থেকে, সেই পয়েন্টটা নরমালি লেফট এবং বটম থেকেই হয়ে থাকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা বুঝতে পারছো কিনা? এখন যদি আমরা বটম ক্লোজ শেডে যাই, সেকেন্ড যেটা আছে অর্থাৎ উপর থেকে সেকেন্ড এবং নিচে থেকে গেলে এটা থার্ড, তো বটম ক্লোজ শেডটাতে যদি আমরা যাই তাহলে দেখো এখানে কি হয়েছে। ফার্স্ট যখন শেডিং হয়ে গিয়েছে অর্থাৎ শেড ওপেন হয়ে আছে, অর্থাৎ কিছু ফ্রেম আপে চলে গেছে এবং কিছু ফ্রেম বটমে চলে গেছে, তো শেড ওপেন অবস্থায় একটা পিক ইনসারশন হয়ে গেল, তাই না? জি স্যার। পিক ইনসারশনের পরে এটা আননেসেসারি, এই দেখো ও এখানে নিচে নেমে আসছিল, ও ভেবেছিল হয়তোবা আমার পরের পিকে কোথায় থাকতে হবে না থাকতে হবে, জন্য মেশিন ম্যানুফ্যাকচারার এমন ভাবে তৈরি করছে প্রত্যেক লুম সাইকেলে ও একবার নিচে চলে আসে, কারণ এটার এই ফ্রেমগুলোর নিচে স্প্রিং লাগানো আছে। তো একটা লুম সাইকেল কমপ্লিট হওয়ার পরে সব ফ্রেম নিচে নিচে চলে আসে, যে ফ্রেমগুলো টপে যায় এগুলো সব নিচে চলে আসে, বটমে চলে আসে। তো বটমে আসার পরে এরপরে আবার অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন অনুযায়ী সে আবার এখানে সে ফিল করবে যে আমাকে এখন এর পরের পিকটাতে কোথায় থাকতে হবে, পরের পিকটাতে অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন অনুযায়ী আমাকে কি আপে যেতে হবে না বটমেই থাকতে হবে, সেটা পরে চিন্তা করে। অ্যাট ফার্স্ট সে বটমে চলে আসে,
এইটা হলো এই লুমের একটা বৈশিষ্ট্য। এই লুম ম্যানুফ্যাকচারার এভাবে লুমটাকে তৈরি করছে। আমরা যখন লুম ইয়াটা পড়বো, ডিফারেন্ট টাইপস অফ লুম, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ শেডিং এর ক্ষেত্রে আছে এটা। নেগেটিভ শেডিং এর মধ্যে আছে, এটা একটা নেগেটিভ শেডিং, স্প্রিং লাগানো থাকে, যে কারণে হিল ফ্রেমটা প্রত্যেকবার একটা লুম সাইকেল কমপ্লিট হলেই ও ডাউনে চলে যায়, বটমে চলে যায়। তো যাই হোক, এটা নিচে আসার পরে দেন সে ফিল করলো, এরপরে ফিল সেম ডিজাইন, কিন্তু আমরা এই ডিজাইনটাই করতেছি আরেকটা লুমে। তো এই লুমের ক্ষেত্রে যখন বটমে চলে আসছে, দেন সে আবার তখন চিন্তা করে দেখলো যে এরপরের সাইকেলটা তো কি করতে হবে, আমাকে আপ থাকতে হবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ফেব্রিক ডিজাইন আপ হওয়ার জন্য সে আবার তখন হিল ফ্রেমটা আবার এখানে মেকানিক্যালি সেটা আবার লিফটিং হবে, লিফটিং হয়ে আবার এখানে চলে যাবে। শেডিং তো আবার শেডিং এর মানে শেডিং এর স্টার্টিং এ সে উপরে চলে যাবে, শেডিং হয়ে গেল, দেন পিক ইনসার্শনের সময় সে আপেই থাকবে, এরপরে আবার সে বটমে চলে আসবে, আসার পরে তখন কি দেখবে, থার্ড পিকে কি আছে, থার্ড ডাউন অবস্থায় ডাউন থাকছে। অবস্থায়, তার মানে সে এখানে ডাউনে আসার পর আর সে উপরে উঠবে না, কারণ সে ডাউন অবস্থায় থাকবে, কারণ তাকে ওঠানোর জন্য যে মেকানিজমটা দরকার সেটা তখন ইনঅ্যাক্টিভ থাকবে অ্যাকর্ডিং টু ফেব্রিক ডিজাইন মেকানিক্যালি। তো দেন এভাবে কয় পিক, 3 পিক পরিমাণ চলে যাবে, অর্থাৎ 3টা লুম সাইকেল সেভাবে ডাউন থাকবে, দেন সে আবার যদি এই রিপিটটাই চলতে থাকে তাহলে সে আবার আপ হবে, এভাবে চলবে কন্টিনিউয়াস। একইভাবে এই জন্য এটাকে বলতেছি প্রত্যেকবার বটমে আসার কারণে এটার নাম হলো বটম ক্লোজ শেড, অর্থাৎ বটমে এসে এটা ক্লোজড হচ্ছে। আরেকটা হচ্ছে সেমি ওপেন শেড, আমরা যদি দেখি এখানে ওপেন এবং ক্লোজের মাঝামাঝি যদি আমরা একটু চিন্তা করি, দেখো সেমি ওপেনটা হচ্ছে এটা সামান্য পরিমাণ ওপেনই ছিল, কিন্তু অল্প পরিমাণ কিছু ফ্রেম এই বটমের দিকে বা সেন্টারের দিকে আসতে চাবে, সামান্য একটু কিছু একটু ডিফ্লেক্ট হয়ে ডাউনের দিকে আসতে চেয়ে, দেন সে আবার সে ডিজাইন অনুযায়ী সে ফিল করবে যে না এখন আর নামা যাবে না, পরের পিকে আমাকে আবার চপে যেতে হবে অ্যাকর্ডিং টু ফেব্রিকের কনস্ট্রাকশন বা ডিজাইন অনুযায়ী, উইভ ডিজাইন অনুযায়ী সে আবার এটাকে আপেই থাকবে। দেখো আবার সে একটু নামতে চাবে, তখন দেখবে যে না এখন তো এই পিকে অবশ্যই নামতেই হবে আমাকে, যেহেতু আমার পজিশনটা ডাউনে চলে যাবে, দেন এটা আবার ডাউনে চলে আসবে, এভাবে চলতে থাকবে। এই যে লুমের যে এই যে শেডের টাইপ যে লুমে হবে, সে ধরনের লুমের শেড টাইপেরকে আমরা বলে থাকি সেমি ওপেন শেড। এরপরে দেখো সেন্টার ক্লোজ, এটা যে সেমি ওপেনের মধ্যে এটা প্রত্যেকবার সেন্টারে চলে আসবে। সেমি ওপেন শেডের ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে বটম যে লাইনটা আছে, একটা জিনিস এটা জিনিস খেয়াল রাখো, এখানে আমি দেখাইনি, সেমি ওপেনের ক্ষেত্রে বটম লাইনটাও প্রত্যেকবার সেন্টারে, সরি সেন্টার ক্লোজের ক্ষেত্রে সবসময় সেন্টার ক্লোজের ক্ষেত্রে এই বটম লাইন যেটা আছে এই বটম লাইনটাও সেন্টারে চলে আসে এবং টপ লাইনটাও সেন্টারে চলে আসে, অর্থাৎ দুইটা লাইনই সেন্টারে এসে এরপরে বিটআপটা হয় এই যে এই পজিশনে। তো প্রত্যেকবার যেহেতু সেন্টারে চলে আসে, আসার পর যদি দেখে যে না আমাকে আবার টপেই থাকতে হবে, তখন যে ইয়ার্নগুলো সেন্টারের উপর থেকে এসেছিল সেগুলো আবার রিভার্স করে টপে চলে যায়, আর যেগুলো বটম থেকে গিয়েছিল সেগুলো আবার বটমে চলে আসে। তো যখন দেখবে যে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছো, স্যার 3টা আপ এখানে দিয়েছে। এখানে একটা ভুল হয়েছে, লক্ষ্য করছো? জি স্যার, হ্যাঁ 3টা আপ দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ডাউন হয়ে যাবে এখানেই, বুঝতে পারছো? এটা আমি ড্র করার সময় কালকে ক্লাস নেওয়ার সময় এটা ড্র করছি। তো যাই হোক, এটা একটা ভুল হয়েছে, আমি এখন খেয়াল করলাম, তোমরা ধরতে পারছো মাশাআল্লাহ। তো এটা কিন্তু এখানেই ডাউন হয়ে যাবে, জাস্ট এখানে ডাউন হয়ে এটা নিচ দিয়ে চলে যাবে, বুঝতে পারছো কিনা? সেন্টারে এই সেন্টার পজিশন আসার পরে এটা সেন্টার থেকে নিচে নেমে যাবে এবং বটমে যে লাইনটা ছিল সেটা আপ হয়ে যাবে, বুঝতে পারছো? আমি কালকে ওদেরকে কিছুটা ড্র করতে দিয়েছিলাম, তোমরা যারা ল্যাপটপে আসো অথবা হাতের কাছে কাগজ কলম আছে, দুই একজন আমাকে একটু ড্র করে দেখাতে পারবো? আমি একটা ডিজাইন দিব তোমাদেরকে। 3 আপ 2 ডাউন, অথবা তোমরা আঁকো 4 আপ 1 ডাউন। আসো 4 আপ 1 ডাউন। 200 তোমরা এটা একটু ড্র করো। খাতাতে আঁকবো। হ্যাঁ, খাতায় এঁকে জাস্ট তোমরা ক্যামেরাতে দেখাও, তাহলে হবে। স্যার তোমরা 4টা just- 4 আপ 1 ডাউন। হ্যাঁ 4 আপ 1 ডাউন, এটাকে একটু ড্র করো। এই চারটা টাইপের আমি জাস্ট একটু প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দিছি, আর কিছু না। ক্লাসে থাকলে আমি এটা দিতাম, বোর্ডে আমি বক্সে ওদেরকে দিতাম। তোমরা ফ্রি হ্যান্ড মানে তোমরা ইয়া করো, এই কি বলে, হাতে এটাকে ড্র করো, তোমার এখানে স্কেল ইউজ করার প্রয়োজন নেই। কেউ কি ড্র করতে পারছো? তাহলে একটু দেখাও। স্যার করতেছি স্যার। আচ্ছা হ্যাঁ, করো, যে একটু সময় না করো, সমস্যা নেই।
জি স্যার, আঁকছি স্যার কিন্তু ভালো হয়নি দেখতেছে, আচ্ছা, সমস্যা হাত নেই, দিয়ে আঁকছি। ভালো দরকার নাই, জাস্ট বুঝতে পারলেই হবে। আমরা তুমি একটু দেখো আমাদেরকে। স্যার ছবি তুলে শেয়ার করি স্যার। হ্যাঁ, ছবি তুলে তুমি, আমি তোমাকে ইয়া দিয়ে এসেছি। তো আইডি কত? স্যার আইডি স্যার 15 স্যার। 15, ঠিক আছে। আমি তোমাকে ওই যে কো-হোস্ট করে দিচ্ছি না, তা নাহলে তুমি ই করতে পারবে না, শেয়ার করতে পারবে না। বা আমি শেয়ারের ইয়া অপশন তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি। স্যার আর একটা মিনিট দেবেন, জাস্ট নামগুলো লিখে হ্যাঁ, দিই স্যার। লেখো লেখো। স্যার দেখা যাচ্ছে কি? ঠিক আছে। দেখতেছি 4 আপ 1 ডাউন না, নাকি 3 আপ? 3 আপ 1 ডাউন স্যার। জি স্যার 1 3 আপ। 2 3 না, ও স্যার 4 আপ 1 ডাউন না, স্যার, এটা 4 ফোর আপ আপ 1 ডাউন ফোর স্যার। আপ লিখতে ভুল করছি স্যার, ঠিক আছে, সমস্যা নাই, বুঝতে পারছি। দেখতে স্যার। পাচ্ছি 4 আপটা দেখা যাচ্ছে, এটা হলো সেন্টার ক্লোজ, সেন্টার পজিশন পর্যন্ত আসবে। সেমি ওপেনটা অল্প একটু নেমেছে, ফুললি ওপেন, হ্যাঁ ঠিক আছে। বটম ক্লোজ, বটমটা বটমে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ করতে পারছো? জি স্যার করেছি। ঠিক আছে, জি তো স্যার, যদি করতে করেছি পারো স্যার। আলহামদুলিল্লাহ, থাকুক। আর সবারটা দেখার প্রয়োজন নেই, আমি জাস্ট ধরতে পারছো কিনা পয়েন্টটা। এখন যেটা হয়েছে, এটা তো ড্র করাটা তো জাস্ট মাথায় নিয়ে নিলাম, ড্র করে ফেলাম, কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশনটা বুঝতে পারতেছি কিনা, যে কোন কন্ডিশনটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি সেটাকে ধরতে পারছো কিনা অ্যাকচুয়ালি, যে আমরা কোন জি স্যার। কন্ডিশনটাকে এখানে আসলে রিপ্রেজেন্ট করার জন্য এটাকে এখানে যেটা আমরা যে ড্র করতেছি, অ্যাকচুয়ালি ড্রটা আমাদের মেইন অবজেক্ট না। আমাদের মেইন অবজেক্ট হলো যে এই যে শেডের, অর্থাৎ যে আমাদের হিল ফ্রেমের পজিশনটাকে আমরা এখানে জাস্ট রিপ্রেজেন্ট করতেছি, সেটা ধরতে পারলে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু এটা থিওরি গুলোতে যাই। স্যার আমাদের ফাইনাল ফেব্রিকে তো স্যার কোনো ইফেক্ট আসবে না, না, মানে ফাইনাল ফাইনাল ফেব্রিকটাতে ফেব্রিক দেখতে স্যার বুঝে দেখে যাবে। বুঝার কোনো উপায় নেই, ওটাকে টেস্ট করে হয়তো সামান্য কিছু অনেক সময় একটু ফিল করা যায়, জি স্যার। অনেক সময় তাও পাওয়া যায় না। কারণ হচ্ছে যে যদি সেম টেনশন মেনটেন করা যায়, লুমের টেনশনটা যদি সেম রাখা যায় এবং পিক ডেনসিটিও যদি ইউনিফর্ম রাখা যায়, কোনো অবস্থায় যদি একটু চেঞ্জ না হয়, তাহলে দেখা যাবে যে এটা ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট। তো আলটিমেটলি আমাদের ফাইনাল ফেব্রিক যখন হাতে চলে আসবে, তখন আর বোঝার উপায় নেই এটা কোন লুমে তৈরি করছি, কি টাইপস এর শেড ছিল। তাহলে স্যার এটা কেন করা হয়, মানে এটা এটা কোনো কেন আলাদা করা কোনো হয়? এটা ক্যারেক্টারিস্টিক হ্যাঁ, দেয়? এটা হলো আমাদের লুম ম্যানুফ্যাকচারাররা এক এক সময় এক এক ধরনের লুম তৈরি করেছে, যেখানে শেডিং প্রিন্সিপালটা একটু ডিফারেন্ট ছিল। এই শেডিং প্রিন্সিপাল ডিফারেন্ট হওয়ার কারণে, অর্থাৎ এক এক ধরনের শেডিং ছিল, নেগেটিভ শেডিং ছিল, পজিটিভ শেডিং ছিল। আমরা একটু পূর্বে দেখবো ডিফারেন্ট টাইপস অফ শেডিং এর ভিতরে, যেখানে কিছু স্প্রিং ইউজ করা হয়েছে, কোথাও কোথাও দেখা যায় টোটালি মেকানিক্যাল এলিমেন্ট গুলোর মাধ্যমে কানেক্টেড করা হয়েছে রড শ্যাফটের মাধ্যমে। তো যেখানে আমরা স্প্রিং বা এই টাইপের নেগেটিভ কোনো রিভার্স মেকানিজম ইউজ করি, সেই ক্ষেত্রে এই যে এরকম বটম বা এক্সট্রা কিছু মুভমেন্ট হয়ে থাকে, যে কারণে লোমের স্পিডটা আমরা চাইলেও খুব হাই স্পিড দিতে পারি না। বিশেষ করে জেকার শেডিংটা যেটা আছে, জেকার শেডিংটা এখনো, জেকার শেডিং গুলো যত জেকার শেডিং আছে সবগুলো জেকার শেডিং বটম ক্লোজ শেড তৈরি করে। ম্যাক্সিমাম যে জ্যাকেট গুলো আছে এগুলো ম্যাক্সিমাম গুলো বটম ক্লোজ শেড, অথবা কিছু আছে যেখানে আমাদের সেমি ওপেন শেড তৈরি হয়, কিন্তু ম্যাক্সিমাম গুলোতে আমাদের বটম ক্লোজ শেড তৈরি হয় জ্যাকেটের ক্ষেত্রে। তো এটা আর চেঞ্জ করা পসিবল হয় না, কারণ সেখানে আমাদেরকে নেগেটিভ শেডিং মেকানিজমটা ইউজ করতে হইতেছে। তো মডার্ন লুম গুলোতে ওপেন শেড তৈরি হচ্ছে, আবার শার্টেল লুম গুলোতে মানে ওপেন শেড ছিল, তো সেটাকে আর আমরা চেঞ্জ করতে পারি না। যে লুম ম্যানুফ্যাকচারার যখন তৈরি করছে তখন একটা শেড টাইপ হয়ে গিয়েছে, তো ওইটাকে তো আর চেঞ্জ করা পসিবল হচ্ছে না। তো আমরা 4টা টাইপের, ডিফারেন্ট টাইপের শেড এখন পর্যন্ত আমাদের এক্সিস্টিং আছে। তো সেগুলোকে আমরা একটু স্টাডি করলাম, যে কি ধরনের শেড গুলো আমাদের, যত লুম আছে সব লুমকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে এই ওভারঅল 4টা টাইপে ভাগ করতে পারবো। হতে পারে যে একটা কোম্পানি ওপেন শেড প্রডিউস করতেছে, সাপোজ টয়োটা ওপেন শেড দিছে তাদের লুমের ভিতরে, এখন এটা তো প্যাটার্ন করে ফেলছে ওদের এয়ারজেট লুমের ক্ষেত্রে ওপেন শেড, এবং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল একটা ডিগ্রিতে এটা প্যাটার্ন করছে। তখন সাপোজ ধরে নিলাম পিকানল, ওরা একটা তৈরি করছে, ওরা সেমি ওপেন শেড দিয়ে তৈরি করলো এবং সেটাকে ওরা প্যাটার্ন করলো এবং ওটার একটা নির্দিষ্ট টাইমিং ডায়াগ্রাম সেট করে দিল। বুঝতে পারছো কিনা? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের যে হচ্ছে ফর্মুলা লাইনটা ছিল, সেখান থেকে তো আমরা স্যার রিপিটিং ইউনিটটা তো স্যার গ্যাস করতে পারি। ফর্মুলা নাম্বার, হ্যাঁ সেখান হ্যাঁ, থেকে রিপিটিং ইউনিট পাওয়া যাবে। সেটা রিপিটিং ইউনিট কত হবে বলো? স্যার এটা হচ্ছে হলো 5x5, মানে 5টা ওয়ার্ক হ্যাঁ, লাইন আর হচ্ছে 5টা ওয়েভ লাইন। ওয়েভ লাইন মিলে একটা ফাইনাল রিপিট হবে, এটা রিপিট সাইজ হবে 5x5। 5। জি স্যার। ঠিক আছে। এখন এই বটম ক্লোজ শেডটার ব্যাপারে, এখানে জাস্ট একটা সিঙ্গেল শেডের ব্যাপারে যে সমস্ত কথাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো ডেসক্রিপশন আকারে আছে, তো
তোমরা আশা করি রিড আউট করলে বুঝতে পারবা, তা না হলে আমরা যেভাবে বললাম এভাবে যদি তোমরা রাইট ডাউন করো দেন আমি আশা করি তোমরা নাম্বারগুলো পেয়ে যাবে। এরপরে যেটা হয়েছে, এই বটম ক্লোজ শেডের যে ফিগারটা আছে এটাকে তোমরা অ্যাভয়েড করবা। এটা আমার আগের লেকচার ছিল, তো এটাকে অ্যাভয়েড করো, কারণ এটা দিতে গেলে ওইটার সঙ্গে আসলে মানে ইয়া করতে পারো না, তোমরা ম্যাচ করতে পারো না। এটা একটা সিঙ্গেল শেডকে দেখানো আছে, দেখো, অর্থাৎ শেডটা ওপেন হলো এবং ক্লোজ হলো, এর ভিতরে কি ঘটনা ঘটবে। যখন এটা বটম ক্লোজ হওয়ার কথা, দেখো এখানে দুইটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, এটা বটম লাইনে চলে আসবে, দেন আবার এটা টপে চলে যাবে। তো এটার মাধ্যমে আসলে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না বটম ক্লোজ শেডটা কি। যদি ক্লিয়ারলি আমরা এটাকে মানে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে দুইটা আমাকে মানে লোম সাইকেলকে রিপ্রেজেন্ট করতে হবে, অথবা তিনটা। তো যেই কারণে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে এরপরে সাইকেলটাতে কি হচ্ছে, তারপরে সাইকেলটা কি হচ্ছে। সুতরাং তোমরা এই যে এখানে যে ফিগার এবং যে ইয়াটা আছে, এখান থেকে শুধু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা আমরা নিব, সেম জিনিস। এই ফিগারটাকে অ্যাভয়েড করে আমরা যে ফিগারটা এখানে ড্র করলাম এর আগে, সেখান থেকে শুধুমাত্র বটম ক্লোজ শেডের যে বক্সটা আছে সেই বক্সটাকে এখানে ড্র করে দিলে হবে, যদি তোমাকে বটম ক্লোজ শেডের ডেসক্রিপশনটা চাওয়া হয়, যে ডেসক্রাইব বটম ক্লোজ শেড উইথ ইটস অ্যাডভান্টেজ এন্ড কোনো ডিসঅ্যাডভান্টেজ। কিছু বলো। স্যার, কোনো কিছু মেনশন না করে যদি আমাকে যদি বটম ক্লোজে রাখতে বলে তখন কি 4/1 রাখবো না স্যার 2/1 যেটা যেটা খুশি সেটা তুমি রাখতে রাখবো? পারো, কোনো কিছু সমস্যা নাই। 2/1 হতে পারে, অর্থাৎ মিনিমাম 3টা পিক তোমাকে এখানে দেখাইতে হবে, অর্থাৎ 2টা আপ অথবা 2টা ডাউন এবং সঙ্গে একটা আপ অথবা ডাউন, অর্থাৎ 3 পিক, অর্থাৎ 3টা লোম সাইকেল রিপ্রেজেন্ট করলে তোমার হয়ে যাবে। যে কোনোটা তুমি রিপ্রেজেন্ট করতে পারো, সেখানে যে কোনোটাই মেনশন করতে পারো, কোনো প্রবলেম নেই। তো বটম ক্লোজ শেডের যদি আমরা একটু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখি, বটম ক্লোজ শেডটা আমাদের অল্টারনেট টাইটেনিং এন্ড স্ল্যাকেনিং দ্য ওয়ার্প থ্রেডস প্রোডিউস এ কভার্ড ক্লথ। এখানে যেটা হয়েছে, অল্টারনেট বলতে বোঝাচ্ছি, দেখো একটা পিকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বটম ক্লোজ শেডে যদি আমরা যাই, চলো দেখি একটু। এই দেখো বটম ক্লোজ শেডটা যেটা আছে, এই বটম ক্লোজ শেডটাতে দেখো প্রত্যেকটা পিক ইনসারশনের পর এখানে পিক ইনসারশনটা একটু অন্য জায়গাটা, সেটা হচ্ছে পিক ইনসারশনটা ধরো 1 যেখানে আছে এখানে পিক ইনসারশন হচ্ছে, আবার 2 এর পজিশনে এখানে পিক ইনসারশন হচ্ছে। তো একটা পিক ইনসারশনের পরে এই লাইনটা বটমে চলে যায়, যেহেতু পিক ইনসারশনের পরে বটমে চলে যায়, তাহলে একটু খেয়াল করো এই ডিজাইনটাতে রাইট সাইডে যেটা আছে সেখানে যদি আমরা একটু চিন্তা করি এখানে। আচ্ছা দেখো, এই যে হোয়াইট কালার ইয়ার্নটা আছে, ফার্স্ট যে আমাদের ওয়ার্প লাইনটা আছে, ফার্স্ট ওয়ার্প লাইন যেটা আছে লেফট সাইডের প্রথম যে ওয়ার্প লাইন হোয়াইট, যেটাকে আমরা ধরে নিচ্ছি, তো এই ওয়ার্প লাইনটার মাঝখানে দেখো এখানে একটা গ্যাপ রয়ে গিয়েছে না, এখানে দেখতে পাচ্ছো? জি স্যার। এই যে গ্যাপটা রয়ে গিয়েছে, এই গ্যাপের ভিতরে দেখো একটা পিক ইনসারশনের পরে, এই ফার্স্ট পিকটা ইনসারশনের পরে এই গ্যাপে কি হয়, এই এই এখানে যে আমাদের যদি এটা বটম ক্লোজ শেড হয়ে থাকে, তাহলে কি হয়, এই ইয়ানটা বটমে চলে যাবে না, আননেসেসারি বটমের দিকে যাবে, গিয়ে আবার এই গ্যাপের ভিতরে ও আবার উপরে চলে আসবে, আননেসেসারি একটু মুভমেন্ট হবে, সেকেন্ড পিক ইনসারশনের আগে ও আবার আপে চলে আসবে। এই যে বটমের দিকে যাচ্ছে, এই বটমের দিকে যাওয়ার সময় দেখো এটা একটা প্রেসার, একটা একটা এখানে একটা লোড কাজ করবে, যে লোডের কারণে এই ইয়ার্নটা একটু যেদিকে ফেব্রিক ফর্মেশন হচ্ছে সেদিকে কিছুটা চলে যাবে, কিছুটা টাইটেনিং হবে এই ইয়ার্নটা, অর্থাৎ একটু এই ইয়ার্নটা একটু ব্যাকে চলে যাবে, এই ইয়ার্নটা সামান্য একটু ব্যাকের দিকে যাবে, যে কারণে যেদিকে ফেব্রিক ফর্ম হচ্ছে সেদিকে যেতে যাবে। বুঝতে পারতেছো কিনা? তো যেহেতু ব্যাকে যাচ্ছে, অর্থাৎ এই যে ইয়ার্ন টু ইয়ার্নের যে গ্যাপ আছে এই গ্যাপটা একটু কমে যাবে। আচ্ছা সরি, এক সেকেন্ড, আমি একটু ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ বলো। আমি তো ক্লাস নিচ্ছি ভার্সিটিতে, মনে হয় আজকে আসতে পারবো কিনা আমি চিন্তা করতেছি আর কি। আমি তোমাকে জানাবো না, যদি আসি তোমাকে ফোন দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এসে তোমাকে ফোন দেবো না যদি আসি ইনশাল্লাহ। জি সরি। হ্যাঁ আমরা কোথায় ছিলাম, দেখো এখানে অল্টারনেট, দেখো এটা যখন আবার আমরা এই প্রত্যেকটা লুম সাইকেলের পরে এই ইয়ার্নটা আননেসেসারি যেহেতু ভিতর নিচের দিকে যাচ্ছে, যাওয়ার কারণে এটার একটা টেনশন কাজ করতেছে, অর্থাৎ একটা এটা যখন নিচের দিকে যাবে এটার একটা লোড, এই লোডের কারণে এই ওএফটি ইয়ার্নটা আমাদের এই ব্লু কালার যে ওএফটি ইয়ার্ন আছে, এই ওএফটি ইয়ার্নটা যেদিকে ফেব্রিক ফর্মেশন হচ্ছে সেদিকে কিছুটা ও মুভ করতে চাবে, দেন হয়তো বা পিক ডেন্সিটির কারণে ও আবার যখন রিল্যাক্স হয়ে যাবে তখন কিছুটা আবার ব্যাকে চলে আসবে। সেই প্রত্যেক লোম সাইকেলের প্রত্যেক পিক ইনসারশনের পরে যখনই আননেসেসারি যখন এই বটমে যাচ্ছে, এই বটমে যাওয়ার কারণে
দেখো কিছুটা হলেও এই ইয়ার্নটা একটু টাইটেনিং এর কারণে একটু ব্যাকের দিকে যেতে থাকবে, এই জন্য অল্টারনেট টাইটেনিং বলতে বোঝাচ্ছে যখন এটা এই যে নিচের দিকে যাচ্ছে, দেখো এখানে আবার ঠিক অপোজিট কিন্তু রিভার্স হচ্ছে পরের সাইকেলে, ডিজাইন অনুযায়ী হচ্ছে, এখানে আবার দেখো রিভার্স হচ্ছে, তো এখানে আবার হচ্ছে। তো এই কারণে এই ফেব্রিকটা কিছুটা কম্প্যাক্ট ফেব্রিক তৈরি করার জন্য আমরা অনেক সময় বটম ক্লোজ শেডের লুম টাইপটা অনেক সময় সিলেক্ট করে থাকি। হ্যাঁ, এটাকে বলতেছে আমরা অল্টারনেট টাইটেনিং এন্ড স্ল্যাকেনিং দ্য ওয়ার্ক থ্রেডস প্রোডিউস এ কাভার্ড ক্লথ। কাভার্ড ক্লথ বলতে বোঝাচ্ছে আলটিমেটলি আমাদের যে ফেব্রিকের ভিতরে গ্যাপ কম্পারেটিভলি একটু কম থাকে এই টাইপের ফেব্রিক গুলো তৈরি করার জন্য, অর্থাৎ মোর কম্প্যাক্ট পপলিন টাইপের ফেব্রিক যেগুলো আছে। এখন মডার্ন লুমে সব ফেব্রিক আমরা তৈরি করতে পারি, কিন্তু এই কনভেনশনালি এই জিনিসগুলো আগে কনসিডার করা হতো। তো মোর কাভার্ড ক্লথ গুলোকে আমরা অনেক সময় বটম ক্লোজ শেডের যদি লুম অ্যাভেলেবেল থাকতো সেটাকে আমরা প্রিফার করতাম লুম সিলেকশনের সময়। তারপর দেখো এটার মাধ্যমে আবার আমরা অনেক ফাইনাল ফেব্রিক, যেহেতু এটার স্পিড অনেক কম থাকে বটম ক্লোজ শেডে, প্রোডিউস ফাইন ফেব্রিক যেমন সিল্ক ফেব্রিক গুলো আমরা বটম ক্লোজ শেডে তৈরি করতে পারি। এরপরে যেটা হচ্ছে আমাদের দেখো এখানে এই কিছু টপ ওয়ার্ক লাইনের ভিতরে কম্পারেটিভলি টেনশনটা একটু বেশি পড়বে, কারণ হলো এই প্রত্যেকবার ইন্ডিভিজুয়াল একটা লোম সাইকেলে সে বটমে যাচ্ছে, দেন আবার এই ওয়ার্ক লাইনটা আবার টপে যাচ্ছে, এই কারণে এই ওয়ার্ক লাইনের উপরে টেনশনটা একটু বেশি ফিল করে, যে কারণে একটা নির্দিষ্ট স্ট্রেন পর্যন্ত লোড নিতে পারে, লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে, এরপরে সে ব্রেক করে অনেক সময়, যে কারণে আমাদের বটম ক্লোজ শেডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি একটু হাই স্পিডে চালাতে যায় তাহলে ওয়ার্পের ব্রেকেজ বেড়ে যায়, এবং আমরা চাইলেও এটাকে ইচ্ছা মতো স্পিড দিতে পারি না, যে কারণে আমাদের যেহেতু মোর টাইম কনজিউম হয়, অনেক বেশি সময় ব্যয় হয় আননেসেসারি মুভমেন্টের কারণে, সেই কারণে লুমের স্পিডও অনেক লোয়ার এবং টাইম কনজিউম বেশি হয়, মোর পাওয়ার কনজাম্পশন হয়। নর্মালি এটা হ্যান্ডলুম গুলোতে ইউজ করা হয়, সিঙ্গেল লিফ ডবিতেও ইউজ করা হয়, এবং জ্যাকেট হ্যান্ডলুম বলতে হ্যান্ড জ্যাকেটের ক্ষেত্রে আমরা ইউজ করি এটা, এবং সিঙ্গেল লিফট ডবি আমরা পড়বো, সিঙ্গেল লিফট ডবি কি, ডাবল লিফট ডবি কি জিনিস আমরা পড়বো এগুলো। তো এই ডবির ক্ষেত্রে সিঙ্গেল লিফট ডবি এবং হ্যান্ড জ্যাকেটের ক্ষেত্রে আমরা এই ধরনের বটম ক্লোজ শেড অলরেডি ব্যবহৃত হচ্ছে। সেন্টার ক্লোজ শেড আমরা এর আগে দেখেছি, দেখছো দুইটা পয়েন্ট থেকে সেন্টারে এসে এটা একত্রিত হবে, দেন আবার এটা আলাদা হয়ে যাবে পরের লুম সাইকেলে। সেন্টার ক্লোজ শেডের ক্ষেত্রে যেটা সুবিধা যেটা সেটা হলো ইকুয়াল টেনশন থাকে টপ এবং বটম ওয়ার্ক প্ল্যানের ভিতরে, এবং কম্পারেটিভলি একটু বটমের চাইতে যদি আমরা চিন্তা করি বটমের চাইতে কম্পারেটিভলি টাইমটা একটু কম লাগবে, টাইম রিকোয়ার্স লেস টাইম রিকোয়ার্স, সো দ্যাট দ্য প্রোডাকশন কম্পারেটিভ প্রোডাকশনটা হাই হবে, লেস ওয়্যার অফ দ্য মেশিন, মেশিনের লাইফ টাইমটাও কম্পারেটিভলি একটু বেশি থাকবে। সরি আমি আরেকটু তোমাদের ডিস্টার্ব করতেছি, আমার ক্যাম্পাস থেকে আরেকটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জাকিয়া, সালাম জি বলেন। ফাইল নোটটা মনে হয় ইয়া হয়েছে না? কালকে তো মনে হয় ইয়া ছিল না, ল্যাপটপ সবই বন্ধ ছিল না, পরশুদিন হয়েছে আমি বুঝতে পারছি, কারণ হলো যে স্যার নিজেই ফোন দিছিল আমাকে, বেলাল স্যার, তখন আমি বুঝতে পারছি আর কি যে স্যার মনে হয় সাইনের জন্য ভিসি স্যার মনে হয় ফোন দিছিল বা গেছিল দুইটার একটা। হুম। হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন দিছিল স্যার। হ্যাঁ আমাকে ফোন দিছিল, টাকা খরচ করে হচ্ছে, আমি বলছি জি স্যার দিয়ে দিছি 20,000। পরে আবার স্যার গিয়ে দেখে আসছে লুম লুম রানিং হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তাহলে ক্লাস নিচ্ছি তো অনলাইনে, দেখি ক্লাস শেষ করে আসা যায় কিনা ইনশাল্লাহ, নাহলে কালকে এসে নিব ইনশাল্লাহ। জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ। জি আচ্ছা জি ঠিক আছে, ঠিক আছে। সরি কোথায় ছিলাম বলো? অ্যাডভান্টেজ গুলো পড়তেছিলাম আমরা সেন্টার ক্লোজ শেডে, তাই না? আচ্ছা, লেস পাওয়ার কনজাম্পশন এবং লেস টিয়ার টু দ্য থ্রেডস, থ্রেডের যেহেতু এখানে থ্রেডগুলো সেন্টার পজিশনে থাকে যেজন্য থ্রেড ব্রেকেজটা কম্পারেটিভলি কম হয়, এবং ওয়াইডলি প্লেন উইভের ক্ষেত্রে ওয়াইডলি ইউজ করা হয়। এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন কম্প্যাক্ট ফেব্রিক ক্যানট বি প্রোডিউস বাই দিস শেড, এটার মাধ্যমে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো কম্প্যাক্ট ফেব্রিক গুলো আমরা ওই যেমন বটম ক্লোজ শেডে যেরকম কম্প্যাক্ট ফেব্রিক তৈরি করতে পারি সেরকম কম্প্যাক্ট ফেব্রিক গুলো তৈরি করাটা অনেক সময় পসিবল হয় না। কারণ দেখো যখন বিটআপটা টেক প্লেস, বিটআপ যখন সংঘটিত হয়, বিটআপ হওয়ার সময় অনেক সময় দেখা যায় যে ক্লোজ শেড কন্ডিশনে বিটআপটা হচ্ছে, অর্থাৎ দুইটা শেডই ক্লোজ হয়ে আছে,
এবং এই ক্লোজ শেড কন্ডিশনের কারণে ওএফটি গুলো একটু ব্যাকওয়ার্ডের দিকে অনেক সময় যেহেতু ফ্রি স্পেস পায়, বিটাপের পরে রিডটা যখন আবার ব্যাকে চলে যায়, তো রিডের সঙ্গে সঙ্গে যেহেতু ফ্রি থাকে, সাপোজ এই বিটাপ করার পরে আমি তোদেরকে একটু ব্যাক নিয়ে যাই। আচ্ছা, এটা দেখলে বুঝতে পারবে কিনা, দেখো এখানে একটা পিক ইনসারশনের পরে যদি প্লেন উইভ হয়ে থাকে, একটা পিক ইনসারশনের পরে দেখো একটা এই আমাদের হোয়াইট কালার ফার্স্ট যে ওয়ার্প লাইন আছে, এই ফার্স্ট ওয়ার্প লাইন এবং সেকেন্ড ওয়ার্প লাইন, একটা ওয়ার্প লাইন যদি আপে থাকে আর একটা ওয়ার্প লাইন যদি বটমে থাকে, তাহলে দেখো এটা কিছুটা এখানে কিছুটা ট্র্যাপ হয়ে আছে কিনা। ফার্স্ট লাইনটা যদি এই ফার্স্ট আমাদের যে ওয়ার্প লাইনটা আছে এটা যদি বটমে চলে যায়, এই লাইনটা একেবারে বটম পজিশনে, এবং সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা যদি টপে চলে আসে, তাহলে একটা পিক ইনসারশনের পরেই সেকেন্ড পিক ইনসারশনের আগে যদি এই দুইজনের পজিশন একজন আপে চলে যায় একজন বটমে চলে যায়, তো এই পজিশনে যদি সেকেন্ড পিকটা ইনসারশন হয় তখন কিন্তু এই দেখো ফার্স্ট পিকটা আবার ব্যাকে রিভার্সে আসার কিন্তু পসিবিলিটি বলো বা চান্স অনেকটাই কমে যায়। কিন্তু যদি দুইজনই একেবারে সেন্টার পজিশনে থাকে, মাঝামাঝি থাকে, ও টপে গেল না বটমে গেল না, একেবারে মাঝামাঝি পজিশনে আছে দুইজনই, তো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা ফ্রি স্পেস ব্যাকে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। এই ফার্স্ট পিক যেটা আছে, ফার্স্ট যে ওএফটি আর্নটা আমাদের আছে সেটা, এটাকে ওখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা বুঝতে পারছো কিনা? স্যার আরেকবার একটু তো কি শুনতে পাচ্ছ? আবার বলতেছে, আচ্ছা এখানে দুইটা যদি রশি হয়ে থাকে, সাপোজ দুইটা দড়ি কর্ড ইউজ করতেছি আমরা, এই একটা কর্ড হোয়াইট কালারের ওয়ার্প ইয়ার্ন 1 যেটা, এটা একটা কর্ড, এটা আরেকটা কর্ড, তাই না? তো এখানে একটা রড ইনসারশন করলাম, সাপোজ ধরে নিলাম একটা রড অথবা অন্য আরেকটা কর্ড ইনসারশন করলাম। সাপোজ এই কর্ড ইনসারশন করার পরে এই যে আমার হাতে যে রশিটা ছিল, সাপোজ এদিকে আর কোনো পিক ইনসারশন হয়নি, একটা পিক ইনসারশন করলাম ফার্স্ট পিক, এরপর কি এদিকে অনেক লম্বা একটা কর্ড রয়ে গেছে না? আবার এই পিক ইনসারশন পরে সেকেন্ড ওয়ার্প লাইনটাকে আরেকটা কর্ড চিন্তা করলাম, আরেকটা রশি চিন্তা করলাম, এটা আরেকটা অনেক লম্বা রশি না? এই রশিটাকে ধরে যদি আমি উপরের দিকে নিয়ে যাই, অনেক উপরে টপে নিয়ে যাই, এবং এই রশিটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে যাই, এই রশিটাকে নিচের দিকে নিয়ে গেলাম, এটা আপের দিকে নিয়ে গেলাম, তাহলে কি এটা খুব শক্তভাবে আটকে যাবে না এখানে যে রডটা আমরা ইনসারশন করেছি? বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ তো এই সাইডটা আমার একসাথে ফিক্স আছে, সাপোজ ধরে এদিকে ফেব্রিক হয়ে গেছে, তো পরের পিকটা ইনসারশনের পরে যে কোনো একটা কিছু ইনসারশনের পরে এটাকে খুব রশি দিয়ে বাঁধার মতো একটাকে নিচের দিকে নিয়ে গেলাম, এটা বটমের দিকে যাবে এই লাইনটা, আর এটাকে উপরের দিকে নিয়ে গেলাম, যে কারণে এটা ট্র্যাপ হবে না, অনেকটা আটকে যাবে না এখানে, অর্থাৎ ওর ব্যাকে যাওয়ার এইদিকে যাওয়ার জায়গা পাবে না। কিন্তু যদি এটাকে খুব লুজ করে রাখি, খুব ফ্রি করে রাখি, দুইটাকেই কোনো দিকে নিলাম না, কোনো প্রেসার ক্রিয়েট করলাম না, কিছুই করলাম না, খুব ফ্রি মাঝামাঝি অবস্থায় আছে, সেন্টারে রেখে দিচ্ছি খুব ইজিলি, তো পরের পিক ইনসারশনের জন্য যখন রিডটা ব্যাকে চলে যাবে, তো ও কিন্তু একটা ফ্রি স্পেস পাবে, ব্যাকে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে ব্যাকওয়ার্ড মোশনের জন্য, যে কারণে এখানে এই পিক স্পেসিং এর গ্যাপটা অনেক সময় সামান্য একটু কমে যায়, একেবারে খুবই মিনিমাম, যেটা তোমাকে কাউন্টিং গ্লাস দিয়ে মেজার করে বের করতে হয়, খুব অ্যানালাইসিস করে, নরমালি চোখে এটা ভিজিবল হবে না। এই টেন্ডেন্সিটা কাজ করে সেন্টার ক্লোজ শেডের ক্ষেত্রে। স্যার সেন্টার কোর্স সেটা ক্ষেত্রে ডায়াগ্রামটা কি লাগবে স্যার? আপনি তো একটা বাদ দিতে সবগুলোর ক্ষেত্রে আমি বলছি যে যত আমরা সিঙ্গেল ডায়াগ্রাম দিব না, আমরা সব শেডের ক্ষেত্রে জাস্ট ওখান থেকে একটা বক্স এনে এখানে রিপ্রেজেন্ট করবো, আর কিছু না। আচ্ছা স্যার ওটা তোমাদের জন্য ইজি হবে এবং ওটা ক্লিয়ারলি আমরা বোঝা যায় ওখানে জিনিসগুলো। তো এটাকেই দেখো সেকেন্ড লাইনটাতে বোঝানো হচ্ছে there is a chance of OFT being moved backward, এই ওয়েভটাকে ব্যাকওয়ার্ডে মুভমেন্টের একটা চান্স থেকে যায় সেন্টার ক্লোজের ক্ষেত্রে। widely used in conventional tapered loom সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে সেন্টার ক্লোজ শেডটা। সেমি ওপেন শেডে যাই, সেমি ওপেন শেডটাও জাস্ট একটা এখানে একটা কি বলে লুম সাইকেলকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তোমরা ওই সেম ফিগারটাই দিবে, ওখান থেকে ফিগারটা দিবে। সেমি ওপেন শেড গুলো মডার্ন লুমের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এটার ক্ষেত্রে যেটা হয় এই কম্পারেটিভলি বটমের চাইতে ইকুয়াল টেনশনটা এখানে কাজ করে, এবং এখানে যেটা হয় একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হলো এখানে ক্রস শেড কন্ডিশনে এখানে বিট আপ হয়ে থাকে। হ্যাঁ, ক্রস শেড কন্ডিশনে বিট আপ হয়, এটা ক্রস শেডটা অনেকটা আমাদের এর আগে যে বটম ক্লোজের ক্ষেত্রে দেখছি টোটালি বটমে চলে যায়, টোটাল বটমে যাবে না, কিন্তু যে আপের যে আর্নগুলো ছিল এই আর্নগুলো বটমের দিকে যে কিছুটা চলে যাবে, অর্থাৎ ক্রসিং হয়ে যাবে, বটমের দিকে চলে যাবে, এবং বটমে যেগুলো ছিল সেগুলো আপের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ দুইজনের এখানে এই ক্রসিং পয়েন্টটা ক্রসিং হওয়ার পরে, অর্থাৎ কিছু ইয়ার্ন যেগুলো ডাউনে ছিল সেগুলো আপে চলে যাওয়ার পরে একেবারে ফুল আপ পজিশনে যাবে না, কিন্তু জাস্ট ক্রস করবে এরকম পজিশনে, এবং যেগুলো আপে ছিল সেগুলো বটমের দিকে যাওয়া শুরু করবে এবং ফুল বটমে যাবে না, ক্রস করবে শুধু। এই ক্রসিং হওয়ার পরেই এই বিট আপটা হয়ে থাকে, এই জন্য এটার নাম হলো ক্রস শেড বিট আপ, অর্থাৎ শেডটা ক্রসিং অবস্থায় এখানে বিট আপ হয়ে থাকে।
বুঝতে পারতেছে বিটআপটা কি? শেডিং হওয়ার পরে পিক ইনসারশন হলো, এরপরে যে রিডের যে বিটআপটা, রিড যে সামনের দিকে আসবে বাড়ি দিবে, সেই সময় শেডের কন্ডিশনটা থাকবে ক্রস শেড কন্ডিশন। বুঝতে পারছো? স্যার এরপর দেখো লুম কম্পারেটিভলি একটু ফাস্ট হাই স্পিডে চলতে পারে, এগুলো পড়লে বুঝতে পারবে। এবং এখানে দেখো ফ্যান্সি ফেব্রিক, কিছু ডেকোরেটিভ ফেব্রিক আছে না, সেগুলোকে ফ্যান্সি ফেব্রিক বলে। ফ্যান্সি ফেব্রিক গুলো আমরা সেমি ওপেন শেডে প্রডিউস করতে পারি। ডিফারেন্ট টাইপের ফ্যান্সি ইয়ার্ন তোমাদেরকে পড়াইছে ইয়ার্নে? জি স্যার, ফেন্সি হ্যাঁ, এর সম্বন্ধে বলা আছে। ফ্যান্সি ইয়ার্ন দিয়ে যে ফেব্রিক গুলো তৈরি করি সেটার নামই হলো ফ্যান্সি ফেব্রিক। এই ফ্যান্সি ফেব্রিক গুলো আমরা সেমি ওপেন শেড যে লোমে হয় সেই সমস্ত লোমে তৈরি করতে পারি। এরপর দেখো পাওয়ার ডবি জ্যাকেট লোমে এই সেমি ওপেন শেডটা অনেক সময় তৈরি হয়, এবং এটাতে কম্পারেটিভলি লেস টিয়ার অফ থ্রেডস, থ্রেডের উপরে টিয়ারটা কম থাকে, দেন থ্রেডের ব্রেকেজও কম থাকে। এটার একটা অসুবিধা হলো যে আনইউজুয়াল মুভমেন্ট, অর্থাৎ এই যে যদি ওপেনের মতো যদি থাকতো তাহলে খুব ইজিলি এটাতে ইনসারশন করা যেত, কিন্তু ওই অল্প কিছু শেড, অল্প কিছু ফ্রেম, এটা আবার নিচের দিকে নেমে আসে, আবার ব্যাকে যায়। তো প্রত্যেক লুম সাইকেলে এই আনইউজুয়াল মুভমেন্টটা রয়ে যায়, এবং এটা মডার্ন লুমে ইউজ করা হয়ে থাকে। ওপেন শেডও সেম ভাবে তোমরা ওই ওপেন শেডটাকে ড্র করবা যদি আসে। অ্যাডভান্টেজ যদি চিন্তা করি ওপেন শেডের ক্ষেত্রে দেখো, এই ওপেনের ক্ষেত্রেও এই বিটআপটা টেক প্লেস ক্রস শেড কন্ডিশনে বিটআপটা হবে সেমি ওপেনের মতোই, ইকুয়াল টেনশন থাকবে দুইটাতেই, এবং লুমটা হাই স্পিডে চলতে পারবে। তবে এটার ক্ষেত্রে যেটা যেটা মানে সবচেয়ে প্রবলেম, যেটা সবচেয়ে বড় প্রবলেমটা, ওয়ার্প ব্রেকেজটা অনেক সময় বেশি হয়ে যায় যখন হাই স্পিডে চালানো হয়, এবং যদি এখানে শেড অ্যাঙ্গেল বা লুমের সেটিংসটা ঠিক না থাকে ওয়ার্প ব্রেকেজ বেড়ে যায়। এটার একটা কারণ হচ্ছে নো হিলস আর ইউজড দেন দ্য ওয়ার্প ব্রেকেজ ইনক্রিজ। দেখো হায়ার নাম্বার অফ হিলস, এখানে হায়ার নাম্বার বলতে বোঝাচ্ছে হিল ফ্রেমের সংখ্যা, নাম্বার অফ হিল ফ্রেম। হায়ার নাম্বার অফ হিল ফ্রেম বলতে হিল ফ্রেমের সংখ্যা, নাম্বার অফ হিল ফ্রেম। আমরা এর আগে যে ভিডিওটা দেখেছিলাম সেখানে কয়টা হিল ফ্রেম ছিল তোমাদের কি মনে আছে? স্যার দুইটা হিল ফ্রেম ছিল। দুইটা হিল ফ্রেম। যদি আমরা এখানে 10টা বা 12টা হিল ফ্রেম ইউজ করতে মানে ব্যবহার করে কোনো একটা ফেব্রিক তৈরি করতে চাই, কারণ অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন এই ধরনের মানে আমাদের ফেব্রিকের জন্য ফেব্রিকের ডিজাইন অনুযায়ী 10টা 12টা 15টা 20টা পর্যন্ত আমাদেরকে আমরা হিল ফ্রেম ইউজ করে থাকি জবের ক্ষেত্রে। তো যদি এরকম হয়ে থাকে তখন কি হবে, কি ঘটনা ঘটবে যদি আমরা সেম শেড অ্যাঙ্গেল মেনটেন করতে চাই? শেড অ্যাঙ্গেলটা কি মনে আছে তোমাদের? শেড অ্যাঙ্গেলটা কি জিনিস? আচ্ছা, আমি এখনই শেয়ার করতেছি আরেকটা স্ক্রিন তোমাদেরকে। স্যার শেড অ্যাঙ্গেল থেকে হচ্ছে ছিল যে ওয়ার্ক লাইন থেকে হচ্ছে যতটুকু আপ পজিশনে যায় ওই অ্যাঙ্গেলটা। ইয়েস, এবং এটাকে মেজার করা হয় রিডের সামনে যে পজিশনটা আছে সেখানকার অ্যাঙ্গেলটা, ফেল অফ দ্য ক্লথের পজিশনের অ্যাঙ্গেলটা। ও আচ্ছা, জি স্যার। এখানে দেখতে পাচ্ছ কিনা দুইটা লেয়ারে ডিভাইড হয়ে আছে? স্যার স্ক্রিনটা হচ্ছে শেয়ার হয়নি স্যার। স্যার এখনো দেখা যাচ্ছে না স্যার। সরি আমি দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এই যে দেখো ফেল অফ দ্য ক্লথ, যে পজিশনে আমাদের ক্লথ ফরমেশন হয়ে গিয়েছে, ইন্টারলাসমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এই পজিশনে অর্থাৎ রিডের ঠিক এই পজিশনে, এই সামনের এই পজিশনে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে না হোয়াইট কালার এবং রেড কালার ইয়ার্ন মিলে? এখানে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নরমালি আমাদের যদি আমরা এয়ারজেট লুম থাকি এটা 28 বা 30 ডিগ্রি হয়ে থাকে, আর যদি আমাদের র্যাপের লুম হয়ে থাকে তাহলে একটু বেশি থাকে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কি দেখতে পাচ্ছ কিনা? এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এই দুইটা শেড ডিভাইড হওয়ার পরে, এই ফ্রন্ট পজিশনে এখানে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় শেড অ্যাঙ্গেল। তো শেড অ্যাঙ্গেলটাকে যদি আমি সেম রাখতে চাই, সাপোজ এই শেড অ্যাঙ্গেলটাকে যদি আমি একই রকম রাখতে চাই, এই অ্যাঙ্গেলটা এখানে মেনটেন করতে চাই, সাপোজ এখানে যে হোয়াইট কালার ইয়ার্ন আছে এই একটা পজিশন থেকে যদি চিন্তা করি, এই হোয়াইট কালার ইয়ার্ন থেকে যদি এই একটা ড্র করি, একটা লাইন ড্র করলাম, আবার বটমের দিকে যদি ঠিক এখানে ওই অ্যাঙ্গেলটা মেনটেন করে এখানে আরেকটা লাইন ড্র করি, সাপোজ দেখতে পাইছো দুইটা লাইন?
গ্রিন কালারের দুইটা লাইন আমি ড্র করেছি, তোমরা কি জি দেখতে স্যার, পাচ্ছ? জি স্যার। গ্রিন কালারের দুটো। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা লাইন যে ড্র করলাম, এখন যদি আমি হিল ফ্রেমের সংখ্যা বাড়াই পিছন দিকে, যদি এটা হিল ফ্রেম কখনো সামনের দিকে পসিবল হয় না, কারণ এই ফার্স্ট যে আমাদের হিল ফ্রেমের পজিশন, 1 নম্বর হিল ফ্রেম, এটা সবসময় এই পজিশনে ফিক্স থাকবে, এবং রিড এবং হিল ফ্রেমের যে গ্যাপ, এটা এই পরিমাণ মিনিমাম গ্যাপটা এটা লো ম্যানুফ্যাকচারার মেনটেন করে। এখন যদি আমি হিল ফ্রেমের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয়, মানে যে লুম ম্যানুফ্যাকচারার এখানে অপশন রেখে দেয় 6টা 8টা 10টা, ডবের ক্ষেত্রে 20 এবং 24 পর্যন্ত অপশন থাকে। এই অপশনগুলো হচ্ছে ব্যাকের দিকে। অর্থাৎ আমি যদি এখন অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন আমার হিল ফ্রেম বেশি প্রয়োজন হয়, যেমন আমরা একটু আগে ডিজাইনগুলো দেখতেছিলাম যে চারটা হিল ফ্রেম মিলে ডিফারেন্ট হিল ফ্রেম লাগবে আমার ওই ডিজাইনটা তৈরি করতে, ঠিক তেমনি 8টা 10টা 12টা পর্যন্ত আমার হিল ফ্রেম লাগতে পারে ফেব্রিকের ডিজাইন অনুযায়ী। তো এই ফ্রেমগুলোকে সেট করা হয় ব্যাক সাইডে। তো দেখো এখন এই দুইটা ফ্রেম তো আমার এই পজিশনে ছিল, পরের ফ্রেমটা যদি থাকে, ওই পরের ফ্রেমটা কি, যখন আমরা ওই পরের ফ্রেমে লিফটিং করবো, এই পিছনের পজিশনে থাকবে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইভাবে যদি যেতে থাকে, 10 নাম্বার বা 12 নাম্বার যে হিল ফ্রেমটা হবে, সেই ফ্রেমটা যখন লিফটিং করব, 20টা ফ্রেম দিয়ে দিলাম সাপোজ, এই 20 নাম্বার ফ্রেমটা যখন আমি লিফটিং করব, তো যদি আমি সেম অ্যাঙ্গেল মেনটেন করতে চাই, তাহলে এটা লিফটিংটা কি হবে, বেশি হবে না কম হবে? সেম অ্যাঙ্গেল মেনটেন করব, এবং পাশাপাশি আমার ফ্রেমগুলো আছে। 1 নাম্বার ফ্রেম তো এই পর্যন্ত হাইট হয়েছে, তো 20 নাম্বার যে ফ্রেম হবে, যদি এই অ্যাঙ্গেলটাই মেনটেন করতে চাই, 20 নাম্বার ফ্রেমও কিছু ইয়ার্ন আছে, তো সেই ইয়ার্নগুলোকে আমি তাহলে কোন পজিশনে যাবে, এই যেই পজিশনে এই ফ্রেমটা যেই হাইটে উঠেছে, এটাও কি এই হাইটে উঠবে, না বেশি উঠবে, না কম উঠবে? বেশি উঠবে। স্যার আই গেস বেশি উঠবে স্যার। বেশি উঠবে। কম উঠবে কেউ আসো? নাই, তাহলে বেশি উঠবে, সবাই একমত বেশি উঠবে ধরে নিলাম। বাকিরা যেহেতু চুপ আছে, বুঝে নিলাম যে হয়তো তারা বুঝা চুপ আছে বা না বুঝা চুপ আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন যেহেতু বেশি উঠবে, কারণ হলো এই অ্যাঙ্গেলটা মেনটেন করতে গেলে যেহেতু সবগুলো হিল ফ্রেমের একই পজিশনে ইয়ার্নগুলো থ্রেডিং করা থাকে, তো হিল ফ্রেমের হাইটটা অবশ্যই বেশি উঠাইতে হবে, কেননা এখানে তা না হলে কি হবে, এখানে এই মাঝখানে শেডের মাঝখানে কিছু ইয়ার্ন চলে আসবে, এই ফ্রেমের মধ্যে যে ইয়ার্নগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে, যেটার কারণে আনক্লিয়ার একটা শেড প্রডিউস হয়ে যাবে, যে কারণে ওয়েফট ইনসারশনটা প্রবলেমেটিক হয়ে যাবে, ওয়েফট ইনসারশনের সময় বাধাগ্রস্ত হবে। যে কারণে আমরা যদি সেম শেড মেনটেন করতে চাই এবং ক্লিয়ার এন্ট্রেন্স দিতে চাই ওয়েফট ইয়ার্নকে, তাহলে অবশ্যই আমাকে এটাকে বেশি উঠাইতে হবে, ঠিক সেই সাথে আমাকে ডাউনে যেটা যাবে সেটা আবার ডাউনওয়ার্ড মুভমেন্টটা বেশি হবে। তো ইয়ার্নের একটা লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে, ও নির্দিষ্ট পরিমাণ লোড নিতে পারে, যেটাকে আমরা স্ট্রেন ক্যালকুলেশন বলি ইয়ার্নের। এই স্ট্রেন ক্যালকুলেশন করে দেখা গিয়েছে, তো একটা নির্দিষ্ট এক এক লোমের জন্য একটা নির্দিষ্ট নাম্বার অফ হিল ফ্রেমের পরে আর হিল ফ্রেম অ্যাড করা পসিবল হয় না। কেন পসিবল হয় না? যদি হিল ফ্রেম আমরা অ্যাড করি, হিল ফ্রেম অ্যাড করতে পারবো, কিন্তু এটা দিয়ে তো মেইন অবজেক্ট যেটা আমাদেরকে ফেব্রিক তৈরি করতে হবে, তো থ্রেডিং করে ইয়ার্ন পাস করে যখন আমরা এটাকে এই পজিশনে উঠাবো একটা নির্দিষ্ট হাইটে, তখন ইয়ার্নের উপর স্ট্রেন ক্যালকুলেশন করলে দেখা যায় ইয়ার্নের স্ট্রেন এত বেড়ে যায়, ইয়ার্নের একটা ব্রেকিং পয়েন্ট আছে, ইলংগেশনের ব্রেক, তোমাদেরকে পড়াইছে মনে হয় স্ট্রেস স্ট্রেন, তোমরাও অনেক সময় এগুলো স্টাডি করো। স্ট্রেস স্ট্রেনের ক্ষেত্রে আমরা দেখি না ইলংগেশনের ব্রেক, যে পয়েন্টে শেয়ার ইলংগেশন প্রপার্টি থাকে না সেই পয়েন্টে গিয়ে ব্রেক করবে। তো ইয়ার্নটা যখন আমরা এত বেশি পরিমাণ হাইটে উঠাইতে যাব, যেহেতু দুই পাশে হাই টেনশনে আছে, ইয়ার্নটাকে কিন্তু টেনে উঠাইতেছি হাই টেনশনে থাকার পরও, তো যখন আমরা এত বেশি পরিমাণ লোড দিব ইয়ার্নের উপরে, তো ইয়ার্নটা ব্রেক করবে, ছিঁড়ে যাবে। তো এই জন্যই আমাদের ওপেন শেডের ক্ষেত্রে যেহেতু সবসময় ওপেন অবস্থায় থাকে, অ্যাকর্ডিং টু ডিজাইন অনুযায়ী হয় ওপেন অর্থাৎ টপ লাইন অথবা বটম লাইন ফর্ম করে আছে, তো যেহেতু ওপেন অবস্থায় আছে কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে চলো আমরা আমার আগের ইয়াতে চলে যাই। তোমাদের কি এরপর ক্লাস আছে এখন? তাহলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটাও শেষ আমাদের। তো যদি আমরা দেখো যেখানে ছিলাম ওপেন শেডের ক্ষেত্রে, হ্যাঁ, যদি এখানে যেটা বোঝা যায় হায়ার নাম্বার অফ হিলস, যখন আমরা হায়ার নাম্বার অফ হিল ফ্রেম ইউজ করব, তাহলে এই ওয়ার্প ব্রেকেজটা ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে সেটা কি কিছুটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। নাম্বার অফ হিল ফ্রেম যখন বাড়াবো তখন আমাদের ইয়ার্নের ব্রেকেজটা বেড়ে যাবে। তারপরে আরেকটা প্রবলেম হলো যদি ব্রেকেজ বেড়ে যায়, তো এটা নটিং করে আবার রিকভার করাটা অনেক ডিফিকাল্ট, কারণ কিছু ইয়ার্ন থাকে আপ অবস্থায়, কিছু ইয়ার্ন থাকে ডাউন অবস্থায়। যদি সেন্টারে থাকতো তো তাহলে অনেক ইজি হতো। এই জন্য যেটা হয় মডার্ন লুমগুলোতে লেভেলিং অ্যাপারেটাস নামে আরেকটা মানে অ্যাপারেটাস থাকে, যে কারণে যদি কোনো কারণে ইয়ার্ন ব্রেক করে সে লেভেল হয়ে যায়, লেভেল হয়ে লুমটা স্টপ হয়। এই দেখো সেকেন্ড লাইনে এটা লেখা আছে, লেভেলিং অ্যাপারেটাস শুড বি অ্যাডেড টু ওপেন শেড টু প্লেস দ্য হেডস ইন ওয়ান প্লেস। অর্থাৎ এই লেভেল হয়ে সবগুলো ফ্রেম একটা পজিশনে চলে আসে, তখন খুব ইজিলি নটিং করা যায়, অর্থাৎ রিকভার করা যায় যেই ওয়ারপিয়ানটা ব্রেক করে সেটাকে। এটাই ইউজ হয় অর্ডিনারি ট্যাপেডে, হেটারস্লে রুম এবং মডার্ন রুমের ক্ষেত্রে।
তো এরপরে তোমাদের স্কেচ করার জন্য এরকম ইয়া থাকবে, পরীক্ষা অনেক সময় থাকে সিটিতে এই ধরনের, অনেক সময় আমি করে দেই বক্স, যদি না করা থাকে বলে দিলে তোমরা ড্র করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের লেকচার এই পর্যন্তই শেষ। স্যার বলো, এই স্লাইডটা একটু দিয়ে দিন স্লাইড স্যার। দাও না এটা? না স্যার, আচ্ছা আচ্ছা, দেন না। আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ।